গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফিজিক্সের ওপর থেকে থাকছে 12 নম্বর ক্লাস, এবং 12 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা পড়ছিলাম সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। অর্থাৎ আজকের ক্লাসে টপিক থাকছে মোশন। তো মোশনের আজকে থাকছে পার্ট নাম্বার 4, অর্থাৎ অলরেডি কিন্তু মোশনের উপর থেকে আমরা 3টে পার্টে ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো তো ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে বারবার পরপর দেখে নিতে পারবে। আর একটা কথা প্রত্যেকটা ক্লাসে বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর ক্লাস যদি না দেখো তাহলে ফিজিক্সে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এর আগের দিনের ক্লাসে আমরা কি দেখেছিলাম? এর আগের দিনের ক্লাসে দেখেছিলাম আমরা গ্রাফ। কিসের কিসের গ্রাফ দেখেছিলাম ডিস্টেন্স টাইমের গ্রাফ, দেখেছিলাম আমরা স্পিড টাইমের গ্রাফ। তো ডিস্টেন্স টাইমের গ্রাফগুলো আমরা অলরেডি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। স্পিড টাইমের গ্রাফের মধ্যে দুটো আমরা দেখেছিলাম, তার দুটো কন্ডিশন আমরা দেখেছিলাম। আজকে আমরা তারপর থেকে দেখব। তার আগে একটুখানি দেখে নিই আমরা এর আগের দিনের ডিস্টেন্স টাইম গ্রাফের যে গ্রাফ দুটো দেখেছি সেটা একটুখানি ছোট করে রিকল করে নেব। তো এখানে হেডিং করো ডিস্টেন্স টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফ অর্থাৎ ডিস্টেন্স টাইম গ্রাফ অর্থাৎ কি? দূরত্ব সময় গ্রাফ। তো দূরত্ব সময় গ্রাফে আমরা কিন্তু 5টা কন্ডিশন দেখেছিলাম। 5টা কন্ডিশন কি কি দেখেছিলাম? ফার্স্ট কন্ডিশন হলো নিচেরটা যদি টাইম গ্রাফ হয়, এটাকে আমি টি দ্বারা ডিনোট করছি, এটাকে ডিস্টেন্স অর্থাৎ ডি দ্বারা ডিনোট করছি। নিচের টাইমের অ্যাক্সিস হয়, ওপরটা যদি ডিস্টেন্সের অ্যাক্সিস হয়, তাহলে ফার্স্ট কন্ডিশন কি বলেছিলাম? বস্তুটা যদি স্থির থাকে তাহলে গ্রাফটা কিভাবে যাবে? গ্রাফটা যাবে একদম টাইম অ্যাক্সিসের সমান্তরাল, অর্থাৎ হোয়েন ইজ বডি ইজ ইন রেস্ট। সেকেন্ড কন্ডিশন আমরা কি দেখেছিলাম? সেকেন্ড কন্ডিশন দেখেছিলাম আমরা, এটা হলো টাইম অ্যাক্সিস, এটা হলো ডিস্টেন্স অ্যাক্সিস। সেকেন্ড কন্ডিশনে দেখেছিলাম ইউনিফর্ম মোশন যদি হয়, অর্থাৎ একসমান গতি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে স্পিড কি হবে? স্পিড হবে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এবং ত্বরণ হয়ে যাবে শূন্য, এবং সেই টাইমে গ্রাফ হবে স্ট্রেট লাইন বরাবর কিন্তু গ্রাফ হবে। থার্ড কন্ডিশন নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে 3টে কন্ডিশন আমরা দেখেছিলাম। নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে 3টে কন্ডিশন কি কি? ফার্স্ট কন্ডিশন হলো যদি ত্বরণ পজিটিভ হয়। ত্বরণ পজিটিভ হচ্ছে কেন? কারণ হচ্ছে অ্যাক্সিলারেশন কি, সরি অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ত্বরণ পজিটিভ হচ্ছে কারণ স্পিড ইনক্রিজ হচ্ছে। তো স্পিড যদি ইনক্রিজ হয় তখন টাইম এবং ডিস্টেন্সের গ্রাফ কেমন হবে? হবে প্যারাবোলা উইথ পজিটিভ স্লোপ। প্যারাবোলা উইথ পজিটিভ স্লোপ, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে পজিটিভ। সেকেন্ড কন্ডিশন হলো গাড়ি ব্রেক কষলে কি হবে? স্পিড হয়ে যাবে ডিক্রিজ, এর ফলে ত্বরণ হয়ে যাবে নেগেটিভ, এবং এই ক্ষেত্রে গ্রাফটা হবে কি? এখানেও কিন্তু প্যারাবোলা হবে, কিন্তু প্যারাবোলা উইথ নেগেটিভ স্লোপ, এবং প্রতি ক্ষেত্রেই নিচেরটা হলো টাইম অ্যাক্সিস, ওপরটা হলো ডিস্টেন্স অ্যাক্সিস। এবং 3 নম্বর কন্ডিশন হলো নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে যদি এটা ডিস্টেন্স এবং এটা যদি টাইম অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে একসাথে কি হচ্ছে? স্পিড কখনো ইনক্রিজ হচ্ছে, স্পিড কখনো ডিক্রিজ হচ্ছে, এর ফলে ত্বরণ কখনো বাড়ছে কখনো কমছে। এর ফলে গ্রাফটা হচ্ছে কি? গ্রাফটা হচ্ছে জিগজ্যাগ গ্রাফ তৈরি হচ্ছে। তো এটা ছিল ডিস্টেন্স টাইম গ্রাফ। এর আগের দিনের ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি। এরপরে আমরা যেটা শুরু করেছিলাম এবং এর মধ্যে দুটো দেখেছিলাম আমরা, টাইম স্পিড টাইম গ্রাফ। স্পিড টাইম গ্রাফের মধ্যে আমরা দুটো কন্ডিশন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে দুটো কন্ডিশন থেকে গিয়েছিল সেটা দেখব। তো কি কি দেখেছিলাম স্পিড টাইম অ্যান্ড গ্রাফে? ফার্স্ট দেখেছিলাম যদি বস্তু যদি স্থির থাকে তখন সেই ক্ষেত্রে নিচেরটা যদি টাইম অ্যাক্সিস হয় এবং ওপরটা যদি স্পিডের অ্যাক্সিস হয়, এবং বস্তু যদি বিরাম অবস্থায় থাকে, তাহলে তাহলে গ্রাফটা বিলং করবে টাইম অ্যাক্সিসের ওপরেই। তাহলে গ্রাফটা টাইম অ্যাক্সিসের ওপরেই
কিন্তু বিলং করবে, অর্থাৎ গ্রাফ কোথায় বিলং করবে, সময় অক্ষের উপরেই কিন্তু তৈরি হবে, কারণ বস্তু স্থির আছে। এর অর্থ হলো কি, এর অর্থ হলো স্পিড কি, স্পিড ইকুয়াল টু জিরো, স্পিড ইকুয়াল টু জিরো। সেকেন্ড কন্ডিশন আমরা কি দেখেছিলাম, সেকেন্ড কন্ডিশন দেখেছিলাম আমরা ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনে স্পিড কি ছিল, স্পিড ছিল কিন্তু ধ্রুবক, স্পিড ছিল কনস্ট্যান্ট, অর্থাৎ স্পিড কনস্ট্যান্ট আছে মানে তাহলে ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে, অ্যাক্সিলারেশন হয়ে যাবে শূন্য, অ্যাক্সিলারেশন হয়ে যাবে জিরো। তো এই ক্ষেত্রে আমরা গ্রাফ কি দেখেছিলাম, এই ক্ষেত্রে আমরা গ্রাফ দেখেছিলাম, এক্ষেত্রে আমরা গ্রাফ দেখেছিলাম কি, এক্ষেত্রে আমরা গ্রাফ দেখেছিলাম সময় অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটা যদি স্পিডের অ্যাক্সিস হয়, এটা যদি টাইমের অ্যাক্সিস হয়, তাহলে সময় অক্ষের সমান্তরাল হয়ে যাবে কি, সময় অক্ষের সমান্তরাল হয়ে যাবে এর গ্রাফ, অর্থাৎ টাইম অ্যাক্সিসের প্যারালাল হবে। এরপর থেকে আমরা শুরু করব আজকের ক্লাসের টপিক, অর্থাৎ লেখো স্পিড অ্যান্ড টাইমের যে গ্রাফ তার 3 নম্বর কন্ডিশন, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, থার্ড কন্ডিশনে লেখো যখন কোনো বস্তু, যখন বস্তু পজিটিভ এক সমান ত্বরণে থাকবে, পজিটিভ ইউনিফর্ম মোশনে থাকবে, পজিটিভ এক সমান, পজিটিভ এক সমান ত্বরণে থাকবে, অর্থাৎ ইংলিশে যারা লিখছো তারা লিখতে পারো, লিখে নিতে পারো হোয়েন অবজেক্ট ইজ ইন, হোয়েন বস্তুটি, অবজেক্ট ইজ ইন পজিটিভ, পজিটিভ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, পজিটিভ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন যখন বস্তুটি একদম সমত্বরণে, এক সমান ত্বরণে থাকবে, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে স্পিড এবং টাইমের গ্রাফ কি হবে, সেই ক্ষেত্রে স্পিড অর্থাৎ গতি এবং সময়, গতি এবং সময়ের গ্রাফ কি হবে। তো যখন পজিটিভ ত্বরণ হচ্ছে, পজিটিভ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে পজিটিভ এক সমান যখন ত্বরণ হচ্ছে, তখন কি হবে, সময়ের অন্তরালে, সময়ের অন্তরালে কিন্তু একদম সেম গতি করবে, সময়ের অন্তরালে কি হবে, সেম গতি করবে, অর্থাৎ, অর্থাৎ এখান থেকে, এখান থেকে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা কি পাবো, গ্রাফটা পাবো আমরা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রাফ পাবো। আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা কি পাবো, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। তো এখানে লিখে রাখো গ্রাফ হবে, গ্রাফ হবে কেমন, গ্রাফ হবে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। এবং 4 নম্বর কন্ডিশন কি, যখন, যখন মন্দন হবে, মানে এক সমান যখন মন্দন হবে, অর্থাৎ বলতে পারো, আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো কি, সেটা হলো ফিজিক্সের আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ তোমরা লাইভ ক্লাস সেখানে প্রোভাইড করা হচ্ছে, সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবে। লাইভ ক্লাস না অ্যাটেন্ড করতে পারলে রেকর্ডেড ফরম্যাটে ক্লাস থেকে যায়, রেকর্ডেড ফরম্যাটে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট অনুরোধ থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে রুটিন পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করলে, আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটাও শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। তো তোমাদের কোয়ারিজের অনুযায়ী বা তোমাদের
রিকোয়েস্ট অনুযায়ী তোমাদেরকে সেখান থেকে হেল্প করা হবে এবং নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, যেমন এখানে জিকে জিএস এর আলাদা একদম কিন্তু তোমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে, এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এর ক্লাসও চলছে, ইংলিশের ক্লাস, সবকটা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা সেটাও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সাম, যে এক্সামের নামগুলো এক্ষুনি দেখে আসলে, সেই এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি এখনো, এবং বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, নেক্সট লেখো ফোর্থ কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন কি বললাম এক্ষুনি, যে যখন বস্তু ঋণাত্মক ত্বরণে থাকবে, ঋণাত্মক এক সমান ত্বরণে, বা এটাকেই ঋণাত্মক এক সমান ত্বরণকে একেই বলতে পারো, অর্থাৎ এক সমান মন্দনে যখন থাকবে, সেই টাইমে কি হবে, গ্রাফ কেমন হবে, বা যারা ইংলিশে লিখছো লিখে নিতে পারো, when object is in negative acceleration অথবা or ইউনিফর্ম, সরি এখানে একটুখানি কারেকশন করে নাও, নেগেটিভ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অর ইউনিফর্ম রিটারডেশন। তাহলে সেই টাইমে গ্রাফ কেমন হবে? তো সেই টাইমে ভালোভাবে দেখো, এটা হলো সময় অ্যাক্সিসের গ্রাফ, টাইম অ্যাক্সিসের, এটা হলো স্পিড গতি অ্যাক্সিসের গ্রাফ। তো এখানে এই টাইমে কি হবে, গ্রাফটা এখানেও কিন্তু স্ট্রেট লাইন হবে কিন্তু নেগেটিভ স্লোপ, এখানেও কিন্তু স্ট্রেট লাইন হবে উইথ কি, নেগেটিভ স্লোপ। তো এখানে লিখে রাখো গ্রাফ কেমন হবে, গ্রাফ হবে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, তাহলে যখন বস্তু ঋণাত্মক এক সমান ত্বরণে থাকবে বা ঋণাত্মক সমত্বরণে বা এক সমান মন্দনে থাকবে, তখন স্পিড এবং টাইমের যে গ্রাফটা, সেই গ্রাফটা কি হবে, স্ট্রেট লাইন হবে কিন্তু নেগেটিভ স্লোপ। আর যখন সেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে থাকবে তখন কি হবে, তখন স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। এরপর দেখো এখান থেকে নেক্সট কনসেপ্ট যেটা, সেটা হলো কি, অ্যাভারেজ ভেলোসিটি। আমরা অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট অলরেডি পড়ে এসেছি। নেক্সট কনসেপ্ট হলো অ্যাভারেজ ভেলোসিটি। দুটোর মধ্যে পার্থক্য কি ক্লিয়ারলি বুঝতে পারবে। এর আগের দিনে সম্ভবত এর উপর থেকে একটা কোশ্চেন ছিল এবং কোশ্চেনটা করিয়েছিলাম। অ্যাভারেজ ভেলোসিটিকে বাংলাতে বলবো কি, গড় বেগ। তো অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য সেই হলো স্পিড এবং ডিস্টেন্সের যে পার্থক্য। স্পিড এবং ডিস্টেন্সের পার্থক্য বলতে কি,
ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের যে পার্থক্য সেই সেম পার্থক্য, কারণ আমরা জানি যে ডিস্টেন্স বাই টাইম সমান হবে স্পিড, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান হলো কি ভেলোসিটি। তো অ্যাভারেজ ভেলোসিটি আমরা কাকে বলবো? অ্যাভারেজ ভেলোসিটি বলবো যদি বস্তু এক সমান্তরণে থাকে বা সমতরণে থাকে। লিখে রাখো এখানে, যদি বস্তু বস্তু সমতরণে থাকে, সমতরণে থাকে, কন্ডিশন এটা, যদি বস্তু সমতরণে থাকে, অর্থাৎ ইফ object is in if object is in uniform acceleration, uniform acceleration, if object is in uniform acceleration, then তখন গড় বেগ, তখন গড় বেগ অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজকে আমি শর্টে লিখছি এভিজি, অ্যাভারেজ ভেলোসিটি সমান কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি সমান হবে ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু। ইউ প্লাস ভি বাই টু এর ইউ এর অর্থ কি? এগুলো সব অলরেডি পড়ানো হয়ে গেছে। ইউ এর অর্থ হলো প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, অর্থাৎ প্রাথমিক বেগ ইংলিশে কি বলবো? ইনিশিয়াল, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। ইউ ভি ইকুয়াল টু অন্তিম বেগ, ভি ইকুয়াল টু হবে অন্তিম বেগ, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। আর ইউ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ভি ইকুয়াল টু হয়ে যাবে কি? অন্তিম বেগ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি। তাহলে গড় বেগ সমান কি বলবো? প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের কি হবে? যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে কি? পেয়ে যাবে অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ বেগ কত। আচ্ছা, এখানে খেয়াল রাখবে সব সময় যে অ্যাভারেজ বেগ বার করার সময় সব থেকে মেন কন্ডিশন হলো সমতরণে যেন থাকে। এর অর্থ কি? সমতরণে থাকার অর্থ কি? সমতরণে থাকার অর্থ হলো ত্বরণ যেন কনস্ট্যান্ট হয়, ত্বরণ যেন ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, ধ্রুবক হয়, ত্বরণ যেন কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক হয়, এটা খেয়াল রাখতে হবে গড় বেগ বার করার সময়, অ্যাভারেজ ভেলোসিটি বার করার সময়। এবার এখান থেকে দেখো নিউমেরিক্যাল কেমন আসে, এর উপর থেকে কেমন ধরনের কোশ্চেন আসে। তো কোশ্চেন এখান থেকে লেখো, একটি বস্তু সাপোজ ধরো একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বা এক সমান ত্বরণে, ইংলিশে যাকে বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক সমান ত্বরণে গতি করলে, এক সমান ত্বরণে গতি করলে এবং এর বেগ 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাহলে গড় বেগ কত?
গড় বেগ কত? এই টাইপের কোশ্চেনই তোমাদের এক্সামে থাকবে। গড় বেগ কত অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছে, অ্যাভারেজ ভেলোসিটি। এই টাইপেরই কোশ্চেন তোমাদের এক্সামে থাকবে এবং দেখবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা আধামুধো পড়ে যাবে এই কোশ্চেন জানা সত্ত্বেও অ্যান্সার করতে পারবে না। কেন পারবে না শেষে বলছি, আগে নিজেরা করার চেষ্টা করো। সমস্ত কিছু কনসেপ্ট পড়ানো হয়ে গেছে, সূত্র পড়িয়ে দিয়েছি, সূত্রে বসাও, জাস্ট বসাবে, অ্যান্সার করবে। তো এখানে দেখো কি কি বলেছে সেটা দেখো। এখানে বলেছে এক সমান ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন বলেছে, এর ভ্যালু বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দেখো বলেছে 5 সেকেন্ড মানে টাইমের ভ্যালু বলেছে, টাইমের ভ্যালু কত? 5 সেকেন্ড লেখো। তারপরে দেখো বলেছে 10 মিটার পার সেকেন্ড থেকে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ বলেছে ভি সমান 20 মিটার পার সেকেন্ড। বার করতে বলেছে গড় বেগ কত। তো এক্ষুনি আমরা পড়ে আসলাম অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি সমান ইউ প্লাস ভি বাই 2। তো ইউ এর ভ্যালু দেখো কত বলা আছে, ইউ এর ভ্যালু দেখো বলা আছে এখানে 10। তো লেখো এখানে 10, ভি এর ভ্যালু বলা আছে 20, লেখো 20 বাই 2। 10 প্লাস 20 যোগ করলে হয় কত? 30 বাই 2, কাটাকুটি করলে হবে 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ভেলোসিটি। কিন্তু এখানে দেখো এক্সট্রা দুটো ডাটা বলা আছে, এক হচ্ছে অ্যাক্সিলারেশন, এক হলো টাইম। এই দুটো ডাটা কনফিউজ করার জন্য বলা আছে, এই দুটো তোমাদের অঙ্ক করার জন্য কোনো কাজে লাগবে না। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই জায়গাটাতে ভুল করবে এবং তারা ভাববে যারা প্র্যাকটিস নেই যাদের, বা যারা প্র্যাকটিস করছো না, বা এখন ক্লাস দেখার পরেও নির্দিষ্ট দিন অন্তর যারা রিভিশন করবে না, এক্সাম টাইমে গিয়ে দেখবে যে এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর 5 সেকেন্ড এটা এই দুটোর ইউজ হচ্ছে না কেন। তার মানে নিজের মানে নিজের ওপর নিজের কনফিডেন্স থাকবে না, মানে ভাববে যে নিজেই হয়তো ভুল করছো কোথাও, এইগুলোকেও ব্যবহার করতে হবে। তো দেখো এই টাইপের কোশ্চেনও কিন্তু এক্সামে দেয়, যেখানে এক্সট্রা ডাটা দিয়ে দেবে যেগুলো তোমার সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে না, এবং এক্সামিনারের ফেভারিট কোশ্চেন বলতে পারো কনফিউজ করার জন্য। তো অ্যান্সার কি পেয়ে গেলাম? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি অ্যাভারেজ ভেলোসিটি। এখানে শুধুমাত্র প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ এই দুটো জানলেই গড় বেগ কি সেটা আমরা বার করতে পারলাম। নেক্সট এবার মোশনের ওপর থেকে আমরা দেখব তিনটে সূত্র, এবং এই তিনটে নিউমেরিক্যাল থেকে কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে এবং বিভিন্ন এক্সামে, বিশেষ করে এসএসসি বলো আর রেল, এই দুটো এক্সামে কিন্তু বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে। এবং এই তিনটে যে ইকুয়েশন বলবো, তিনটে যে সূত্র একদমই মুখস্থ করে রাখতে হবে, সেই সূত্রগুলো হলো গ্যালিলিওর সূত্র। তো নেক্সট পেজে হেডিং দিয়ে লেখো এখান থেকে যে গ্যালিলিও এর গতির সমীকরণ, গ্যালিলিও এর গতির সমীকরণ। গ্যালিলিওস ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন, এগুলো ছোটবেলায় আমরা পড়ে এসেছি। এবং এই তিনটে সূত্র ওপর থেকে কিন্তু বিভিন্ন রকম নিউমেরিক্যাল দেয়, এবং আজকের ক্লাসে আমরা সেই নিউমেরিক্যাল গুলো দেখব এই সূত্রগুলো অ্যাপ্লাই করে। তো এক সমান ত্বরণের জন্য, সমত্বরণের ক্ষেত্রে বা সমত্বরণের জন্য, অর্থাৎ ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সমত্বরণের জন্য গ্যালিলিওর গতির সমীকরণ, গ্যালিলিও
গ্যালিলিও এর গতির সমীকরণ হবে, গতির সমীকরণ তিনটি কি কি? ফার্স্ট সমীকরণ লেখো, v is equal to u plus at, v is equal to u plus at। সেকেন্ড সমীকরণ লেখো, s equal to ut plus half at square, ut plus half at square। এবং 3 নম্বর সমীকরণ লেখো, থার্ড সমীকরণ, v এর স্কয়ার ইকুয়াল টু u এর স্কয়ার প্লাস 2as। তিনটে সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমীকরণ, তিনটে এই যে সমীকরণ ভালোভাবে মুখস্থ করে রাখবে। এর উপর থেকে কিন্তু বহু নিউমেরিক্যাল দেয় এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট এবং এক্সামে এমন কোশ্চেন দেবে যে এর মধ্যে দুটো করে সূত্র সেই কোশ্চেনে অ্যাপ্লাই করতে হয় অ্যান্সার বার করার জন্য। তো সেগুলো নিয়ে আমরা কোশ্চেন আলোচনা করব। তার আগে দেখবো যে এখানে এই যে ভি ইউ এগুলোর অর্থ কি। তো ভি ইউ তো এগুলো আমরা জেনে এসেছি, ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, তো সেগুলো একই থাকবে। ইউ মানে এখানে লিখে রাখো, ইউ ইকুয়াল টু ইনিশিয়াল, u equal to initial velocity অর্থাৎ প্রাথমিক বেগ। v মানে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ। তারপর টি ফর কি, টাইম অর্থাৎ সময়। তারপর দেখো আছে এস ফর হলো কি, এস ফর হলো সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। এ ফর হলো অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ। এ ফর হলো অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ। তাহলে এখানে ইউ, ভি, টি, এস এবং এ প্রত্যেকের ব্যাপারে আমরা জেনে গেলাম। ইউ ফর হলো ইনিশিয়াল ভেলোসিটি, ভি ফর ফাইনাল ভেলোসিটি, টি ফর হলো টাইম, এস ফর হলো ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, অ্যান্ড এ ফর হলো অ্যাক্সিলারেশন। এখান থেকেই আমরা বিভিন্ন সূত্র ডিরাইভ করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে তোমরা শুধুমাত্র এই তিনটে সূত্র মনে রাখবে। অনেক বইতে এর উপর থেকে ঘুরিয়ে ফিরিয়ে আরো 3-4টে সূত্র করানো আছে, একদম মনে রাখার দরকার নেই। সূত্র তোমরা নিজেরাই ডিরাইভ করতে পারবে। কিভাবে পারবে দেখো, আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখো এই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এখান থেকে কিভাবে তোমরা ডিরাইভ করতে পারবে? এখান থেকে ডিরাইভ করতে পারবে এইভাবে যে দেখো এখানে ভি স্কয়ার যদি সাপোজ ধরো এখান থেকে ত্বরণ বার করতে বলো, তো বইতে লেখা থাকবে কি, এ ফর এ ইকুয়াল টু এরকম লেখা থাকবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, এরকম বলে একটা সূত্র লেখা থাকবে। তো তিনটে ছাড়া আরো এইগুলো যদি মুখস্থ করতে যাও তাহলে কি হবে, তোমার ব্রেন থেকে এমনি আউট হয়ে যাবে। তাই বলবো শুধুমাত্র এই তিনটে মুখস্থ করবে, 1, 2, 3। এবার এখান থেকে তোমরা কন্ডিশন অনুযায়ী ডিরাইভ করতে পারবে। যেমন দেখো আমি এখান থেকে যদি আমি এর মান বার করি এই সূত্র থেকে, তাহলে হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ইউটাকে এদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু কি হচ্ছে 2as। এবার এখান থেকে আমি 2a বা এখানে বাম ধারে আমি শুধু এটাকে রেখে এসটাকে 2sটাকে যদি ডান ধারে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু পেয়ে গেলাম। একইভাবে এখান থেকে যদি বাম ধারে আমি s রেখে দিতাম তাহলে s এর ভ্যালু কি হতো, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। তো যখন যেটা দরকার সেইভাবে বার করে নেব। আবার যদি এখানে আমার বলতো মন্দন, তো মন্দন সমান আমরা কি জানি, মন্দন সমান আমরা জানি, দেখো এখানে স্কাই কালার দিয়ে লিখছি, মন্দন সমান দেখো আকাশী কালার দিয়ে লিখছি, মন্দন সমান ত্বরণকে আমরা কি দ্বারা ডিনোট করি, এ দ্বারা ডিনোট করি, এবং জানি যে মন্দন কি হবে ত্বরণের উল্টো, অর্থাৎ মাইনাস এ হয়ে যাবে কি, মাইনাস এ হয়ে যাবে মন্দন।
তো এখানে আমি কি করব, এর জায়গায় মাইনাস এ বসিয়ে দেবো। তো মাইনাস এ যদি বসাই সাথে সাথে আমার এটা মাইনাস হয়ে যাবে, যদি মূলধন দিয়ে কোশ্চেন থাকে তখন এখানে মাইনাস বসিয়ে নেব। তো এছাড়া আর কিছুই না, বইতে এই নিয়ে 6টা সূত্র, মানে মূলধন দিয়ে একটা দেখাবে, ত্বরণ দিয়ে একটা দেখাবে, আর একটা দেখাবে কি, আর একটা দেখাবে এইভাবে ডিরাইভ করে, এইভাবে 7-8টা রকম সূত্র থাকবে, এবং সূত্র যদি মুখস্থ করতে যাও ভুল হয়ে যাবে। তাই বলবো তিনটে যে মেন সূত্র, তিনটে মেন সূত্র মনে রাখো। মূলধন মানে তুমি জানো মাইনাস আসবে একটা, তখন তুমি এখানে মাইনাস বসিয়ে নেবে, মাইনাস এখানে বসিয়ে নেবে যদি মূলধন থাকে, বা মূলধনের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে মাইনাস দিয়ে লিখবে, তারপর প্লাস মাইনাস গুণ করলে এমনি মাইনাস হয়। তো সেইভাবে তোমরা অ্যান্সার করবে। এবার এখানে থেকে আমরা দেখব যে নিউমেরিক্যাল কেমন ধরনের থাকে। তো ফার্স্ট কোশ্চেন লেখো, ফার্স্ট কোশ্চেন লেখো গ্যালিলিও সমীকরণ অ্যাপ্লাই করে যে কেমন ধরনের কোশ্চেন আসে। তো এখানে ফার্স্ট লেখো এক বস্তুর বা একটি বস্তু স্থির অবস্থা থেকে, এক বস্তু স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে, সমত্বরণে চলছে। তাহলে বস্তুটির 90 মিটার দূরত্ব যেতে, 90 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে, কত সময় লাগবে। ইংলিশে যারা লিখছো তারা লিখে নাও। A object is moving from rest with a uniform acceleration of 20 meter per second square. A object is moving from a rest with a uniform acceleration of 20 meter per second square. Then, what is the time required by the object to cover a distance of 90 meter? আরেকবার বলে দিচ্ছি, a object is moving from rest with a uniform acceleration of 20 meter per second square. Then what is the time required by the object to cover a distance of 90 meter? তো এখানে দেখো কি কি বলেছে সেগুলো আগে লিখে নেবে সব সময়। তো এখানে দেখো বলেছে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে কত, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে, এস বলে দিয়েছে 90 মিটার, 90 মিটার। জানতে চাইছে যে কত সময় লাগবে, কত টাইম লাগবে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, এখানে বলছে যে একটা বস্তু স্থির অবস্থা থেকে, তো স্থির অবস্থা থেকে যখন সে চলতে শুরু করছে, তার মানে ইউ এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে স্থির অবস্থা থেকে, মানে প্রাথমিক বেগ কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু অন্তিম বেগ কত সেটা আমি এখানে কিন্তু জানি না, অন্তিম বেগ কত আমি জানি না। তো ত্বরণের যে সূত্র আমরা পড়ে এসেছি, ত্বরণের সূত্র কি, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি। এই সূত্রে বসাই, দেখি আমরা টাইম বার করতে পারি কিনা। তো অ্যাক্সিলারেশন কত, 20, অন্তিম বেগ এখানে বার করব। তারপর দেখো এখানে আছে প্রাথমিক বেগ কত, 0 বাই কত, টি এখানে বসলো। এখানে দেখো ভি এর ভ্যালু জানি না, টি এর ভ্যালু জানি না, সুতরাং আমরা ত্বরণের যে সূত্র আমরা জানি সেই সূত্রে বসিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এক্ষুনি যে সূত্র আমরা পড়ে আসলাম গ্যালিলিওর যে সূত্র, এই তিনটে সূত্রের মধ্যে কোনো না কোনো সূত্র আমাদের কিন্তু অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। তো ভালোভাবে দেখো, সেকেন্ড নাম্বার যে সূত্রটা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমরা ইউ এর ভ্যালু জানি,
এস এর ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, জানি না টি এর ভ্যালু, সেটাই আমার বার করতে হবে। তো সূত্রটা আমরা এখানে লিখি। তাহলে বোঝাতে পারলাম যে কখন কোন সূত্র দরকার সেটা আমাদের কিন্তু এখান থেকে ওই তিনটে সূত্রের মধ্যে চয়েস করে নিতে হবে। যদি তিনটে সূত্র মুখস্থ থাকে তখন চয়েস করতে পারবে। এখান থেকে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা সূত্র জানি। এস এর ভ্যালু দেখো এখানে বলাই আছে, তো এস এর ভ্যালু কত বলা আছে 90, তো এখানে বসাও 90। ইউ এর ভ্যালু কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে বসাও 0 ইন্টু টি, 0 ইন্টু টি। জাস্ট বোঝানোর জন্য আমি এখানে ইন্টু টি দেখাচ্ছি। এক্সাম হলে গিয়ে এইভাবে ইন্টু টি লিখে টাইম ওয়েস্ট করবে না, কারণ জানি জিরোর সাথে যা গুণ করবে জিরোই হবে। তো সুতরাং এই টোটালটা স্কিপ করবে, লেখার দরকারই নেই। তো জাস্ট বোঝানোর জন্য আমি এখন লিখছি 0 ইন্টু টি, হাফ ইন্টু অ্যাক্সিলারেশনের ভ্যালু দেখো বলা আছে এ এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এখানে লেখো 20 ইন্টু টি এর ভ্যালু বার করতে হবে টি এর স্কোয়ার। তো এখান থেকে দেখো 90 ইকুয়াল টু এখানে হাফ, এটা 0 হয়ে গেছে, হাফ ইন্টু 20, আচ্ছা হাফ আর 20 এখানে কাটাকুটি করে নিই এই লাইনে, তাহলে সেকেন্ড লাইনে আর কষ্ট হবে না, এখানে 10, তো 10 টি স্কোয়ার, 0 0 কেটে গেল, টি এর স্কোয়ারের ভ্যালু কত 9, টি এর টি ইকুয়াল টু রুট ওভার 9 সমান সমান হবে 3। তো টাইম কত লাগবে 3 সেকেন্ড, অ্যান্সার হয়ে গেল 3 সেকেন্ড কিন্তু সময় লাগবে, 3 সেকেন্ড সময় লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কখন কোন টাইমে কোন সূত্র দরকার, সেই অনুযায়ী আমরা কিন্তু সূত্রগুলো পিক করব এই গ্যালিলিও সূত্র থেকে। নেক্সট কোশ্চেন লেখো একটি ট্রেন একটি ট্রেন 10 সেকেন্ডে 18 কিলোমিটার পার ঘন্টা এর থেকে 72 কিলোমিটার পার আওয়ার এর 72 কিলোমিটার পার ঘন্টা এর বেগ প্রাপ্ত করে, বেগ প্রাপ্ত করে, তাহলে ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত বা যাওয়া দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে। ইংলিশে যারা কোশ্চেনটা লিখছো লিখে নিতে পারো। এ ট্রেন অ্যাকোয়ার্স এ ভেলোসিটি অফ 18 কিলোমিটার পার আওয়ার টু 72 কিলোমিটার পার আওয়ার। A train acquires a velocity of 18 km per hour to 72 km per hour in 10 seconds. Then what is the distance covered by train? তো এখানে কি বলেছে, এখানে বলেছে ইউ বলে দিয়েছে, কত বলেছে 18 কিলোমিটার পার আওয়ার, এবং এর আগে ক্লাসগুলোতেই পড়িয়েছি যে যদি তোমাকে চেঞ্জ করতে হয়, দেখতে পাচ্ছ এখানে কিলোমিটার পার আওয়ার আছে, এখানে কিলোমিটার পার এককে আছে, কিন্তু এখানে টাইমটা দিয়েছে সেকেন্ড এককে। তো কিলোমিটার পার আওয়ার থেকে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে 5-এর 18, এবং কেন গুণ করছি, কি কারণে 5-এর 18 গুণ করতে হচ্ছে সবকিছুই ডিটেলসে ডিসকাস করা আছে আগের ক্লাসগুলোতে, সেখান থেকে দেখে নেবে। 5-এর 18 গুণ করলে এখান থেকে 18 কেটে গেল, প্রাথমিক বেগ পেয়ে যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড। একইভাবে এখান থেকে অন্তিম বেগ ভি এর বেগ কত বলা আছে 72 কিলোমিটার পার ঘন্টা, 72 কিলোমিটার পার ঘন্টা বলা আছে। তো একেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 দিয়ে কাটলে 4×18 72, 4×5 কত হচ্ছে 4×5 20 মিটার পার সেকেন্ড।
20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ অন্তিম বেগ পেয়ে গেছো। এখান থেকে টাইম কত, টাইমও পেয়ে গেছো, দেখো 10 সেকেন্ড এখান থেকে টাইম পেয়ে গেছো। বার করতে কি বলেছে, বলেছে এখান থেকে যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অর্থাৎ এস এর ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। এস এর ভ্যালু বার করার জন্য তোমার জানা দুটো সূত্র। ফার্স্ট সূত্র কি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং সেকেন্ড সূত্র একটা আছে সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এখানে একটা জিনিস দেখো যে দুটো সূত্রতেই তোমার বার করতে হবে এস এর ভ্যালু, এখানে এস আছে এস এর ভ্যালু, কিন্তু দুটো সূত্রতেই এখানে অ্যাক্সিলারেশন আছে এ আছে এবং এখানেও ত্বরণ আছে। এই এ এর ভ্যালু তোমার জানা নেই, তাই সবার প্রথমে এ এর ভ্যালু কিন্তু তোমাদের বার করতে হবে, অর্থাৎ এ এর ভ্যালু কত সেটা তোমাকে জানতে হবে। তো এ এর ভ্যালু কত সেটার জানার জন্য কি করতে হবে, সেই ত্বরণের সূত্র আমরা জানি, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, ভি ভ্যালু দেখো এক্ষুনি বার করেছি 20 মিটার পার সেকেন্ড, ইউ এর ভ্যালু দেখো এখানে বার করেছি 5 মিটার পার সেকেন্ড, আর ভি এর ভ্যালু এই বার করেছি 20 মিটার পার সেকেন্ড। তো 20 মাইনাস 5 বাই টি এর ভ্যালু দেখো 10 সেকেন্ড বলা আছে বাই 10। তো 20 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত, 15 বাই 10, অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত পেলে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যে কোনো একটা সূত্র, হয় প্রথম সূত্র নতুবা এখানে যে দ্বিতীয় সূত্র লিখেছি, যে কোনো একটাতে বসাও, এস এর ভ্যালু সেম আসবে, যে কোনো একটাতে বসালেই তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো আমরা প্রথম সূত্রে বসিয়ে দেখাচ্ছি। ফার্স্ট সূত্র কি ছিল, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর ভ্যালু আমি বার করব, তো ইউ কত, ইউ দেখো 5, টাইম দেখো বলা আছে কত 10, 5 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু পেয়েছো দেখো কত 1.5, 1.5 ইন্টু টি এর ভ্যালু কত 10, 10 এর স্কোয়ার, টি এর ভ্যালু কত 10 এর স্কোয়ার। তো এখান থেকে 10 এর স্কোয়ার না লিখে আমি এখানে 10 কে লিখছি 10 ইন্টু 10, আর পয়েন্ট তুলে দিয়ে এখানে নিচে লিখছি 10, তো 10 আর 10 কেটে গেল, এখান থেকে 2 দিয়ে কাটলে এখান থেকে হচ্ছে কত 5, তাহলে এখান থেকে এস এর ভ্যালু পাচ্ছ 5 10 কে 50 প্লাস এখানে দেখো 5 15 কত, 5 15 75, 75, তো এখান থেকে যোগ করলে পাচ্ছ 5 7 5 12, 125 মিটার, 125 মিটার হয়ে যাচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, 125 মিটার অ্যান্সার আসছে। এবার অনেকের মনে হতে পারে যে সেকেন্ড সূত্র যেটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2as, এই সূত্রে অ্যাপ্লাই করে দেখি যে সেম উত্তর আসছে কিনা। তো অ্যাপ্লাই করি, নেক্সট পেজে লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর স্কোয়ার প্লাস 2as, যেটাতেই অ্যাপ্লাই করো না কেন একই রেজাল্ট, একই আসবে। ভি এর ভ্যালু কত 20, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হলো 5, তো এখানে বসাবো ভি এর ভ্যালু 20, 20 এর স্কোয়ার, ইউ এর ভ্যালু কত 5, 5 এর স্কোয়ার বসালাম। তারপর দেখো এ এর ভ্যালু কত পেয়েছি, মানে অ্যাক্সিলারেশনের ভ্যালু 1.5, তো এখানে লেখো প্লাস 2 ইন্টু 1.5, এস এর ভ্যালু আমাদের বার করতে হবে। 20 এর স্কোয়ার মানে কত 400, 5 এর স্কোয়ার মানে 25, 2 ইন্টু 1.5 মানে কত হবে 3s। সবগুলোকে মানে সংখ্যাগুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে আর 3s কে আমি বাম সাইডে নিয়ে আসি, তাহলে 400 থেকে হয়ে যাচ্ছে 25 বিয়োগ, মানে হবে 375, s সমান 375 বাই কত 3, কাটো 3 1 কে 3, 3 2 6, 3 5 15, এস এর ভ্যালু কত আসলো 125 মিটার। সেম অ্যান্সার আসবে যে সূত্রেই অ্যাপ্লাই করো না কেন, সেম অ্যান্সার আসবে 125 মিটার। 125 মিটার কিন্তু এখান থেকে অ্যান্সার আসবে। তাহলে দুটো সূত্র দিয়ে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম
যে কোনো সূত্র অ্যাপ্লাই করো না কেন তোমার রেজাল্ট কিন্তু একই আসবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন লেখো, একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলা শুরু করে, স্থির অবস্থা থেকে চলা শুরু করে যদি, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে এসছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখে থাকো। যদি ট্রেন 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর সমতরণে। আরেকটা কথা, তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এক্সাম বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই কিন্তু লাইক করবে যাদের ক্লাসগুলো ভালো লাগছে। আচ্ছা, কি একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলা শুরু করলো যদি ট্রেন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে গতি করে এগিয়ে যায়, বা গতি করে, তাহলে 10 সেকেন্ড পরে ট্রেনের সরণ বা দূরত্ব কত হবে? তো দেখো এখানে কি কি বলেছে আগে সেগুলো আগে লিখে নাও। এখানে বলেছে দেখো, একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে ইউ এর ভ্যালু বলে দিয়েছে 0 মিটার পার সেকেন্ড। তারপর বলছে যে যদি ট্রেন 15 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে, অর্থাৎ এর ভ্যালু বলে দিয়েছে কত, বলেছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, বলছে টাইম বলে দিয়েছে কত, 10 সেকেন্ড। টাইম বলে দিয়েছে কত, 10 সেকেন্ড টাইম বলে দিয়েছে। জানতে চাইছে সরণ অথবা দূরত্ব একই, কত হবে, অর্থাৎ এস এর ভ্যালু কত সেটা জানতে চাইছে। এবার সূত্রগুলো দেখো, এখান থেকে সূত্র করিয়েছিলাম। দেখো যে কোন সূত্রে ইউ আছে, এ আছে এবং টি আছে এবং এস আছে। তো দেখো সেকেন্ড নাম্বার সূত্র যেটা লিখেছি সেখানে এস আছে, প্রাথমিক বেগ আছে, টাইম আছে এবং অ্যাক্সিলারেশন দেওয়া আছে, কিন্তু অন্তিম বেগ দেওয়া নেই। পরবর্তী সূত্রে দেখো এখানেও কিন্তু এস আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার অন্তিম বেগ দরকার পড়বে, এবং অন্তিম বেগ যেহেতু দরকার পড়বে তো অন্তিম বেগ কষ্ট করে বার করতে হবে। সুতরাং আমি যে সূত্রটা পিক করব সেটা হলো সেকেন্ড নাম্বার সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এই যে কোশ্চেনগুলো তোমাদের বাড়িতে করানো হচ্ছে, তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে কোন টাইমে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই যে কোশ্চেনগুলো তোমাদের যেগুলো করাচ্ছি এগুলো বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে ধীরে ধীরে, এবং এরপরে যখন তোমাদের প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে তখন দেখবে প্র্যাকটিস করতে করতে যে কোন ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে নিজেই কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তো এখান থেকে দেখো যে এবং এর জন্য কিন্তু প্র্যাকটিস দরকার অ্যান্ড রিভিশন দরকার। তো এখান থেকে দেখো এস এর ভ্যালু বার করতে বলেছে, তো এখানে ইউ এর ভ্যালু জানি 0, তো 0 ইন্টু টি মানে 0ই হবে, তো এখানে আর টি লিখে টাইম ওয়েস্ট করছি না। তারপরে দেখো এখানে হাফ, এখানে ত্বরণ বলে দিয়েছে 15, এবং এখানে টি এর ভ্যালু বলে দিয়েছে 10 সেকেন্ড, 10 এর স্কোয়ার মানে 10 ইন্টু 10। 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 5 দুগুণ 10, তো 5 15 কত হচ্ছে 75, আর একটা শূন্য, 750 মিটার অ্যান্সার হবে। এস এর ভ্যালু কত, 750 মিটার। এবার
কখন কোন সূত্র অ্যাপ্লাই করবে এটা কি বললাম এক্ষুনি, তোমার প্র্যাকটিসের উপরে আসবে। এবার এমন না যে পরবর্তী সূত্র দিয়ে অ্যান্সার আসবে না, পরবর্তী সূত্র দিয়েও অ্যান্সার আসবে। অর্থাৎ ভি স্কোয়ার, নেক্সট পেজে লিখছি, ভি স্কোয়ার প্লাস ইউ এর স্কোয়ার প্লাস 2as, এই সূত্র দিয়েও তুমি অ্যান্সার বার করতে পারবে। কিন্তু তার আগে এখানে কি কি বলেছে সেগুলো একটু লেফট সাইডে লিখে রাখো। ইউ এর ভ্যালু বলেছে 0 মিটার পার সেকেন্ড, এর ভ্যালু বলেছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি এর ভ্যালু বলে দিয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড বলেছে তো, হ্যাঁ 10 সেকেন্ড। আর এস এর ভ্যালু তোমার বার করতে হবে। এখান থেকে দেখো নেক্সট সূত্র ধরেও তোমরা বার করতে পারো, কিন্তু তার আগে তোমার ভি এর মান জানতে হবে, এবং ভি এর মান জানার জন্য আমরা ত্বরণের সূত্র আমরা জানি কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো অ্যাক্সিলারেশনের ভ্যালু বলা আছে 15, ভি এর ভ্যালু বার করবে, প্রাথমিক বেগ 0, এখানে বসাও 0, এবং টি এর ভ্যালু কত বলা আছে 10। তো এখান থেকে দেখো ভি মাইনাস 0 ইকুয়াল টু, এখানে 10 আর 15 গুণ করলে হচ্ছে কত 150, জিরোর কোনো ভ্যালু নেই, তো ভি ইকুয়াল টু হচ্ছে কত 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড। এবার এগুলোকে এখানে বসাও, 150 স্কোয়ার ভি এর ভ্যালু, ইউ এর ভ্যালু 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু এস। তো এখানে 150 স্কোয়ার মানে 150 ইন্টু 150, 0 স্কোয়ার কোনো ভ্যালু নেই, তো 2 ইন্টু 15 ইন্টু এস। তো এখান থেকে 15 কাটো, 15 কাটলে এখানে হচ্ছে কত 10, 2 দিয়ে কাটলে 5। তো এখান থেকে এস এর ভ্যালু পাচ্ছ দেখো 5 15 কত 75, 750 মিটার। সুতরাং নেক্সট সূত্র থেকেও তুমি অ্যান্সার পাবে, কিন্তু তোমার টাইম দেখো বেশি লাগলো কোথায়, এই অ্যাক্সিলারেশনের সূত্রে অ্যাপ্লাই করে ভি এর মান বার করতে টাইম লাগলো। কিন্তু এই সেম কোশ্চেনটাই তুমি প্রথমেই 3টে লাইনেই কিন্তু সলভ করে নিয়েছো। সুতরাং এটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে আসবে যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো, একটি ট্রেন, এর উপর থেকে যত টাইপের কোশ্চেন আসে সবগুলো কিন্তু করিয়ে দিচ্ছি, যত টাইপের কোশ্চেন হয়। একটি ট্রেন 2 সেকেন্ডে 12 মিটার, 2 সেকেন্ডে 12 মিটার এবং পরবর্তী 2 সেকেন্ডে 18 মিটারের দূরত্ব অতিক্রম করে, 18 মিটারের দূরত্ব অতিক্রম করে। তাহলে গড় গতি কত বার করো। তাহলে গড় গতি, গড় বেগ বলিনি কিন্তু, গড় গতি বলেছি, মানে অ্যাভারেজ স্পিড, আগের দিনের কনসেপ্ট, অ্যাভারেজ স্পিড কত। ইংলিশে যারা কোশ্চেন লিখছো লিখে নাও যে ইফ এ ট্রেন কভার এ ডিস্টেন্স অফ 12 মিটার, if a train covers a distance of 12 meter in 2 seconds and 18 meter in next 2 seconds, then what is average speed of train? If a train covers a distance of 12 meter in 2 seconds and 18 meter in next 2 seconds, then what is the average speed of the train? তো অ্যাভারেজ স্পিডের সূত্র আমরা কি পড়ে এসছি, অলরেডি পড়ানো হয়ে গেছে। অ্যাভারেজ স্পিড সমান কি, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল
টাইম টেকেন, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স কতটা দেখো, 12 মিটার গেছে প্রথমে, তারপরে গেছে কত 18 মিটার, যোগ করে দাও 12 প্লাস 18। টোটাল টাইম দেখো কত বলেছে, টোটাল টাইম দেখো প্রথমে 2 সেকেন্ড এবং পরবর্তী 2 সেকেন্ড, 2 প্লাস 2। তো যারা 15 সেকেন্ড অ্যান্সার করছো তারা ভুল, কারণ বলেছে ফার্স্ট, বলছে প্রথমে 2 সেকেন্ড এবং তার পরবর্তী 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড টোটাল টাইম হলো 4 সেকেন্ড। তো 12 আর 18 যোগ করলে হবে 30 বাই কত 4, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 15, অর্থাৎ ভাগ করলে হবে 7.5 মিটার পার সেকেন্ড। অ্যাভারেজ স্পিড কত 7.5 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন, একটি গাড়ির ওডোমিটার, ওডোমিটার কি এগুলো সব অলরেডি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ক্লাসে পড়িয়ে দিয়েছি। ওডোমিটার দ্বারা কি মেজার করা হয় এগুলো সব পড়ানো হয়ে গেছে। তো একটি গাড়ির ওডোমিটার যাত্রা শুরুতে, যখন শুরু করছে যাত্রা শুরুতে, মানে বাড়ি থেকে সাপোজ তুমি বেরোচ্ছ কোনো বাইক হোক বা 4 চাকা হোক, তো দেখছো যাত্রার শুরুতে 2000 কিলোমিটার রিডিং দেখাচ্ছে, 2000 কিলোমিটার, 2000 কিলোমিটারের রিডিং দেখায়, এবং তুমি যে জায়গায় গেছো সেখান থেকে ঘুরে আসার পর, অর্থাৎ যাত্রা শেষ করার বা যাত্রার শেষে বলতে পারো, যাত্রার শেষে 2400 কিলোমিটারের রিডিং দেখায়, 2400 কিলোমিটারের রিডিং দেখায় ওডোমিটারে। যদি যাত্রাতে 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা সময়, 5 ঘন্টা সময় লাগে, তাহলে গড় গতি কত? তাহলে গাড়িটির গড় গতি কত? গাড়িটির গড় গতি কত হবে? এটা বার করবে কিলোমিটার পার আওয়ারে কত হবে এবং মিটার পার সেকেন্ডে কত হবে, দুটোই বার করবে। যারা ইংলিশে কোশ্চেন লিখছো লিখে নাও। ইফ ওডোমিটার এ কার শোস রিডিং অফ 2000 কিলোমিটার in starting of traveling and reading of 2400 kilometer after completion of travel. If odometer of a car shows reading of 2000 kilometer in starting of traveling and reading of 2400 kilometer after completion of travel. If 5 hours is taken in traveling, then what is the average speed of a car in kilometer per hour and meter per second? মিটার পার সেকেন্ড। তো এক্ষুনি আমরা দেখে আসলাম যে অ্যাভারেজ স্পিড, বা এটা অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে পড়ে নিয়েছি। অ্যাভারেজ স্পিড সমান কি টোটাল
ডিস্টেন্স total distance covered by total time taken. টোটাল ডিস্টেন্স কভার্ড বাই কি টোটাল টাইম টেকেন। তো এখানে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে, ডিস্টেন্স কতটা কভার করেছে এখানে বার করো। দেখো যাত্রার শুরুতে সে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন ওডোমিটারে রিডিং দেখেছে 2000 কিলোমিটার, ফিরে এসছে যখন তখন রিডিং দেখেছে 2400 কিলোমিটার। দুটোকে বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে কতটা ডিস্টেন্স তুমি অতিক্রম করেছো, টোটাল ডিস্টেন্স কত। তো বিয়োগ করলে পেয়ে যাবে 400 কিলোমিটার। 400 কিলোমিটার, তো এখানে লেখো 400 কিলোমিটার। টোটাল টাইম লেগেছে দেখো কত, বলছে দেখো 5 ঘন্টা। যাত্রাতে যদি 5 ঘন্টা সময় লাগে, 5 আওয়ার টাইম লেগেছে, তাহলে এখান থেকে কাটাকুটি করলে অ্যাভারেজ স্পিড পেয়ে যাবে 5 × 8 = 40, 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। তো একটা অ্যান্সার বেরিয়ে আসলো। এবার বলছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে। তো 80 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5 × 18 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাব কি, পেয়ে যাব আমরা মিটার পার সেকেন্ড। তো এখান থেকে 2 দিয়ে কাটো, 9 × 2 = 18, 2 দিয়ে কাটলে 40, 40 5 গুণ করলে হবে 200/9, 200/9 মিটার পার সেকেন্ড। কাটাকুটি করা যাচ্ছে না। এবার যদি তোমাদের অপশনে পয়েন্টে থাকে তখন পয়েন্টে নিয়ে আসবে, আর যদি না থাকে তখন এইভাবেই অ্যান্সার হবে। তো যেটা থাকবে সেই অনুযায়ী অ্যান্সার হবে। তো 200/9 মিটার পার সেকেন্ড। তো আজকের ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে, এই পর্যন্ত রাখছি। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আছে ক্লাসের শেষে কোশ্চেনগুলো দেখবো একবার। তো টোটাল 5টা কোশ্চেন রেখেছি আজকের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন দেখো যে an instrument used to measure the density of milk, অলরেডি পড়ানো হয়ে গেছে। ডেন্সিটি অফ মিল্ক, মিল্কের ঘনত্ব, দুধের ঘনত্ব চেক করার জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি? তো ব্যবহার করি ল্যাক্টোমিটার। ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারের লাস্টের দিকে অলরেডি পড়িয়ে দিয়েছি ল্যাক্টোমিটার। আচ্ছা, এখান থেকে তোমরা অনলাইনের ফরম্যাটে যে খাতা করতে বলেছিলাম সেখানে একটা কোশ্চেন লেখো, ল্যাক্টোমিটার কোন সিদ্ধান্তে কাজ করে? ল্যাক্টোমিটার কোন সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে? অ্যান্সার জানা থাকলে কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন দেখো, নিউটনস ফার্স্ট ল ইজ অলসো কল্ড। পড়ানো হয়নি, এটা আমরা নেক্সট দিন শুরু করব। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার বলে দিচ্ছি। প্রিন্সিপাল অফ ইনার্শিয়া অর্থাৎ জড়ত্ব, ইনার্শিয়ার অর্থ হলো জড়ত্ব। নিউটন ফার্স্ট ল অলসো কল্ড অফ ইনার্শিয়া অফ ল, প্রিন্সিপাল অফ ইনার্শিয়া। কোশ্চেন দেয় এখান থেকে যে নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ব্যাপারে জানা যায়? তো বা এভাবে কোশ্চেন দেয় যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? তো অ্যান্সার হবে ফার্স্ট ল থেকে। আর যদি বলে বলের সূত্র পাই কোন নিউটনের কোন গতিসূত্র থেকে? তো বলের সূত্র পাই আমরা নিউটনের সেকেন্ড ল থেকে। তো খেয়াল রাখবে, বলের সংজ্ঞা পাই আমরা ফার্স্ট ল থেকে, বা বলের পরিভাষা জানতে পারি ফার্স্ট ল, এবং বলের যে সূত্র সেই সূত্র পাই আমরা কিন্তু নিউটনের সেকেন্ড ল থেকে। তো যখন নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কমপ্লিট করবো তখন ধীরে ধীরে বুঝতে পারবে, এগুলো সব ডিটেলসে তখন পড়ানো হবে। পরের কোশ্চেন দেখো, আচ্ছা কোশ্চেন করেছিলাম কি ল্যাক্টোমিটার কোন সিদ্ধান্তে কাজ করে? তো অ্যান্সার লিখে রাখো, আর্কিমিডিসের সিদ্ধান্তে ল্যাক্টোমিটার কিন্তু কাজ করে। পরের কোশ্চেন দেখো, হুইচ ফিজিক্যাল quantity is represented by the ratio of momentum and velocity of the body? বলছে which physical quantity represented by the ratio
of momentum and velocity of the body. আচ্ছা, momentum and velocity, momentum আর ভেলোসিটির রেশিও বলতে আমরা বাই আকারে লিখতে পারি, এগুলো সব আমরা ম্যাথে শিখেছি। ভেলোসিটি মোমেন্টাম বাই ভেলোসিটি। মোমেন্টাম সমান আমরা কি জানি? মোমেন্টাম সমান জানি ভর বেগ। মোমেন্টামকে বাংলায় বলা হয় ভর বেগ, অর্থাৎ ভর বেগের গুণফল, অর্থাৎ মোমেন্টাম সমান জানি আমরা এম ইন্টু ভি। ভেলোসিটি সমান জানি আমরা ভি। তো ভি আর ভি কেটে গেল, অর্থাৎ এখান থেকে পাচ্ছ কি এম বাই ওয়ান, অর্থাৎ রেশিও করলে হবে এম ইজ টু ওয়ান। বা আচ্ছা, এখান থেকে কি পাই বলেছে, তো নিচে ওয়ান আছে মানে কিছুই নেই, ডাইরেক্টলি এখান থেকে বলতে পারো এম, মাস। এম ফর কি মাস, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, হোয়াট ইজ দ্য কারেক্ট ইকুয়েশন অফ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন সূত্র বহুবার পড়িয়েছি, এর উপর থেকে বহুবার নিউমেরিক্যাল করিয়েছি। এখন ভুল হলে, তোমাদের যদি ভুল হয় তাহলে কিছু করার নেই। অ্যাক্সিলারেশন সমান কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি। কোথায় আছে? দেখো এখানে আছে, অপশন সি। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, এ পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর, দ্য ডিসপ্লেসমেন্ট আফটার দ্য হাফ অফ দ্য সার্কেল উড বি। কি বলেছে? একটা সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে। রেডিয়াস বলেছে কত? রেডিয়াস বলেছে আর। বলছে দ্য ডিসপ্লেসমেন্ট আফটার দ্য হাফ সার্কেল উড বি। তো হাফ সার্কেল, সাপোজ ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে এই পয়েন্ট থেকে এইভাবে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে কোন পর্যন্ত গেছে? হাফ সার্কেল এই পর্যন্ত গেছে। বলছে যে এখানে পৌঁছানোর পর ডিসপ্লেসমেন্ট কত হবে। তো এইসব সব অলরেডি পড়ানো হয়ে গেছে। ডিসপ্লেসমেন্ট হবে এতটা, মানে এটাও হবে আর, এটাও হবে আর, তো আর প্লাস আর যোগ করলে হবে কত? 2r। অপশন এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই 5টা কোশ্চেন ছিল, এর মধ্যে একটাই কোশ্চেন ওই যে নিউটন লস, এটা কিন্তু তোমাদের পড়ানো হয়নি। বাকি 4টে কোশ্চেন অলরেডি পড়ানো হয়ে গেছে। তাই যদি এই 4টের মধ্যে যদি কারোর একটাও ভুল হয়, তার মানে তার প্রিপারেশন বা সে বাড়িতে পড়ছো না। তাই এখনো টাইম আছে, বাড়িতে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। রেলের এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে। ওই একই টানে কিন্তু ধরতে পারো যে তোমাদের জানুয়ারি মাসে যদি একই সাথে সাথে এই টানে যদি পরীক্ষা নিয়ে নেয়, জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এনটিপিসি এক্সাম হয়ে যাবে। সুতরাং হাতে বেশি টাইম নেই, মাস 3 হাতে টাইম আছে ধরে নিতে পারো। তার মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং যদি না পড়ো পেন্ডিং থাকে তো পেন্ডিংই থেকে যাবে। তো যাই হোক, ক্লাস আজকে এখানে শেষ করছি। আশা করি আজকে ক্লাস বুঝতে অসুবিধা হয়নি, বা কোথাও যদি অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।